Good morning, students. Hope all of you well. Welcome today online class. At first, I introduce myself. My name is Sultan Esmi Rima, assistant teacher of Shikha Eton High School. Today, I take new class on the new topics, and that is completing sentence. Completing sentence. টপিকস দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা ইনকমপ্লিট কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলোকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা। কিন্তু এখানে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে, অনেকগুলো রুলস আছে যেগুলো ছাড়া আমরা কমপ্লিটিং সেন্টেন্সগুলোকে ইনকমপ্লিট করতে পারবো না। সাধারণত তোমাদের প্রশ্নে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে ইনকমপ্লিট। এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। কখনো বা এই ইনকমপ্লিটগুলো সেন্টেন্সগুলো প্যাসেজ আকৃতি হতে পারে, আবার কখনো বা প্যাসেজ ছাড়া হতে পারে। দ্যাট মিনস হচ্ছে যে অ্যাকর্ডিং টু প্যাসেজ, উইথাউট প্যাসেজ। অ্যাকর্ডিং টু যদি প্যাসেজ আকৃতি কোনো স্টেটমেন্ট দেওয়া থাকে 5টা সেন্টেন্সগুলো, তাহলে তোমাকে ওই টপিকস, ওই যে বিষয় নিয়ে লিখতে বলা হচ্ছে ওইটার সাথে রিলেটেড আর সেন্টেন্স লিখে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু যদি প্রত্যেকটা সেন্টেন্স একটার সাথে একটা ভিন্ন হয়, তখন তুমি রুল অনুসারে যে কাজটা করতে পারবা, সামঞ্জস্য আকারের রুল অনুসারে মিলে এই ধরনের একটা সেন্টেন্স লিখতে হবে। আমরা সাধারণত সব মিলে প্রায় 37টার মতো রুলস পড়বো ইনকমপ্লিটিং সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য। এগুলো অনেকগুলো যদি আমরা বলতে যাই তাহলে আমাদের 47টার মতো আছে, কিন্তু আমরা এগুলোকে একসাথে জয়েন করার পরে আলাদা আলাদা যেগুলো কিছু আছে যেগুলো একই রকম অর্থবোধক হয় বা একই রুলসের মধ্যে পড়ে, সেগুলো যদি আমরা জয়েন করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বেশি পরিমাণের রুলস পড়তে হবে না। তাহলে আমি ওইভাবে চেষ্টা করবো যাতে জয়েন করে তোমাদেরকে পড়াতে পারি। তাহলে এর মিনস হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সটা কি অসম্পূর্ণ বাক্যকে বা শূন্যস্থান কৃত বাক্যকে আমরা সেন্টেন্স অনুসারে এগুলোকে মেক করব এবং কিছু রুলস অনুসারে মেক করতে হবে, আমরা আন্দাজে মেক করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে যেটা বললাম, সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সগুলো পড়তে হবে আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে জানি সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 3টা সেন্টেন্সের উপরে ভিত্তি করে আমাদেরকে করতে হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমরা যখন করতে যাবা তখন ম্যাক্সিমাম সেন্টেন্স, যে সেন্টেন্স 5টা থাকবে তার মধ্যে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের পরিমাণ অনেক বেশিই হবে। খুব কম সংখ্যক সিম্পল সেন্টেন্স পেতে পারো, এটার পরিমাণ একেবারেই কম। ধরতে গেলে অনেকগুলো প্যাসেজ পড়ে আমরা একটা দুটো সিম্পল সেন্টেন্স পাবো, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড বেশি পাবো। আমরা জানি সিম্পল সেন্টেন্স হচ্ছে আমাদের জন্য সরল বাক্য, সরল বাক্য। আর কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য। আমরা এও জানি, আমরা যখন কানেক্টর পড়ে আসছি তখনও পড়ছিলাম, কানেক্টরগুলোর মধ্যে আমরা যখন পড়ে আসছিলাম তখন আমরা কমপ্লেক্সের কিছু এবং কম্পাউন্ডের কিছু জিনিস পড়ে আসছিলাম। সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সগুলো মূলত তোমার ডাব্লিউএস কোশ্চেন যুক্ত, রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত করতে হয় এবং এখানে একটি সাবঅর্ডিনেট ক্লজের সাথে একাধিক প্রিন্সিপাল ক্লজ যুক্ত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে এগুলো ডাব্লিউএস কোশ্চেন মিন্স অথবা রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত হবে। আর কম্পাউন্ডগুলো রিলেটিভ প্রনাউন বলতে ডাব্লিউএস কোশ্চেনকে বোঝায় মূলত। আর কম্পাউন্ডগুলো সাধারণত অ্যান্ড, বাট, অর কানেক্টর দ্বারা যুক্ত হবে। আমরা কানেক্টর পড়ে আসছি, গত যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে মূলত কানেক্টর নিয়ে পড়ে আসি, অ্যান্ড, বাট, অর ইত্যাদি দ্বারা মূলত কম্পাউন্ড সেন্টেন্সগুলো যুক্ত করতে হয়। এবং এই সেন্টেন্সগুলো আমরা ইনকমপ্লিটিং সেন্টেন্স বা কমপ্লিটিং সেন্টেন্স যখন করতে যাব, ইনকমপ্লিটকে কমপ্লিট করতে যাব, তখন এই জিনিসগুলো আমরা পাবো। তাহলে আমাদের মূলত কমপ্লিটিং সেন্টেন্সটা হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে যে আমরা 3 প্রকার সেন্টেন্স পাই, ওই 3 প্রকার সেন্টেন্সের উপর। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা 2 ধরনের কমপ্লিটিং সেন্টেন্স দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্যাসেজ আর উইথাউট প্যাসেজ। আমি রুলস পড়ানোর আগে চেষ্টা করতেছি যে তোমাদেরকে যাতে কোনটা অ্যাকর্ডিং টু প্যাসেজ রিলেটেড,
কমপ্লিটিং সেন্টেন্স আর কোনটা উইদাউট প্যাসেজ রিলেটেড কমপ্লিটিং সেন্টেন্স হবে সেটা একটু যদি বলি, অ্যাকর্ডিং টু প্যাসেজ অনুসারে যদি হয়, এটা কিন্তু পরীক্ষার প্রশ্নে বলা থাকবে না কোনটা অ্যাকর্ডিং টু প্যাসেজ হবে আর কোনটা উইদাউট প্যাসেজ হবে। এই ক্ষেত্রে তোমাকে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে কমপ্লিটিং দ্য ফ্লোয়িং সেন্টেন্স। সেন্টেন্স ফর এক্সাম্পল হিসেবে ইউনাইটেড ওয়েস্টার্ন কমা, এইভাবে কমা দেওয়া থাকতে পারে অথবা একটা ব্ল্যাঙ্কস দেওয়া থাকতে হবে, তাহলে ব্ল্যাঙ্কস তোমাকে ফিল আপ করতে হবে। আমরা রুলস পড়বো, রুলস অনুসারে এগুলো ফিল আপ করতে হয়। সেকেন্ড হচ্ছে ইট ইজ হাই টাইম, হাই টাইম উই। থার্ড হচ্ছে আনলেস ইউ আর ইউনাইটেড, unless you are united by united. Then হচ্ছে know this wise saying, লাস্ট ওয়ান হচ্ছে দ্য স্টোরি অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ সন টিচেস আস। এটা হচ্ছে এক ধরনের প্যাসেজ। 5টা ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট করব। এগুলো আমি জাস্ট এমনিতে প্যাসেজ এবং অ্যাকর্ডিং টু প্যাসেজ আর উইদাউট প্যাসেজের মধ্যে পার্থক্যটুকু বুঝাই দিচ্ছি। আর যদি এভাবে থাকে, ইফ ইউ ডো নট ওয়েস্ট ইউর টাইম, this is the boy who blanks dash I or child United Western. Last one is the boy is too weak. আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথম যে প্যাসেজটা দেওয়া আছে ওই প্যাসেজটার মধ্যে হচ্ছে তোমাদের যেটা 5টা সেন্টেন্স, যেমন ইউনাইটেড ওয়েস্টার্ন, ইট ইজ হাই টাইম উই, আনলেস ইউ আর ইউনাইটেড, ড্যাশ নো দিস ওয়াইজ সেইং, দ্য স্টোরি অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ 3 সন। আর নেক্সট ওয়ান হচ্ছে ইফ ইউ ডো নট ওয়েস্ট ইউর টাইম, দিস ইজ দ্য বয় ড্যাশ I or a child, United Western, the boy is too weak. প্রথম প্যাসেজের সাথে দ্বিতীয় প্যাসেজের পার্থক্য হচ্ছে এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা একটা নৈতিক বিষয় নিয়ে কথা বলতেছি, তাহলে এক্ষেত্রে ইউনাইটেড, এটা প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একই শব্দ বারবার আছে, তাহলে এটা অ্যাকর্ডিং টু প্যাসেজ। তখন আমাকে এইটার রিলেটেড প্রশ্ন উত্তর দিয়ে, প্রশ্নটা এইটার উত্তরের সাথে যায় এমন রিলেটেড আরেকটা সেন্টেন্স মেক করে ইনকমপ্লিটকে কমপ্লিট করতে হবে। কিন্তু পরে যে প্যাসেজটা আছে এটা হচ্ছে উইদাউট প্যাসেজ। আমরা যদি প্রত্যেকটা প্রশ্নের যে প্রত্যেকটা সেন্টেন্স দেওয়া আছে ওগুলো লক্ষ্য করি, তাহলে এখানে একটার সাথে আরেকটার কোনো লিঙ্কেজ নাই। এক একটা সেন্টেন্স এক একটাকে জিনিসকে নির্দেশনা করতেছে। এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা রুলস আছে, যেমন এটা একটা প্রবাদ প্রবচন, এখানে আমরা এটা শেষ করবো, ইট ইজ হাই টাইম দিয়ে আমরা রুলস পড়বো, আনলেস দিয়ে আমরা রুলস পড়বো,
তারপর হচ্ছে ড্যাশ নো দিস ওয়াই সিং, এটা একটা সেন্টেন্স মেক করতে হবে। এইভাবে আমরা কিছু রুলস পড়বো, যেমন ইফ দিয়ে আমরা রুলস পড়বো, তারপর হচ্ছে রিলেটিভ প্রনাউনযুক্ত সেন্টেন্স দ্বারা আমরা রুলস পড়বো, তারপর হচ্ছে এখানে একটা রুলস পড়বো, আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়বো 3 ধরনের। তেমনইভাবে হচ্ছে ট্রু টুলস দিয়ে আমরা একটা রুলস পড়বো। আমরা যখন রুলস পড়তে যাবো বিষয়গুলো আরও একটু ক্লিয়ার করবো। আমি শুধুমাত্র এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের প্যাসেজগুলো কিন্তু 2 ধরনের থাকতে পারে পরীক্ষায়। তোমাকে বুঝতে হবে কোনটা অ্যাকর্ডিং টু প্যাসেজ, কোনটা উইদাউট প্যাসেজ। যদি প্রশ্নের সবগুলো সেন্টেন্স যদি প্যাসেজ রিলেটেড হয়, তোমাকে অবশ্যই ওই রিলেটেড সম্পর্কিত সেন্টেন্স দিয়ে বাকি সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। আমরা আজকে কয়েকটা রুলস পড়বো, চেষ্টা করব যাতে আমাদের পড়াটা একটু ক্লিয়ার করা যায় সেটা। সেক্ষেত্রে প্রথম যেমন আমরা পড়ে আসছি, কানেক্টর পড়ে আসছি, রিলেটিভ প্রনাউন পড়ে আসছি, এইগুলো দিয়ে মূলত কমপ্লিটিং সেন্টেন্সগুলোকে ইনকমপ্লিট করতে হবে। এই ক্ষেত্রে আজকে যে রুলসগুলো, যেমন আমরা জানি দ্যাট, অবলিক, এগুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, আমরা একসাথে পড়বো যেহেতু এগুলো সবগুলো একই ধরনের অর্থ ব্যবহার করা হয়। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো বাংলা অর্থ হচ্ছে যাতে অথবা যেন, অথবা তুমি কোনো উদ্দেশ্যকে কাজ করার জন্য আমরা সাধারণত দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাটগুলো ব্যবহার করি। তাহলে এটার বাংলা অর্থ কি? যেন অথবা যাতে। এটার কিছু রুলস আছে। রুলসগুলো হচ্ছে, যদি এইগুলো থাকলে তুমি ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লিট করবা, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তোমার এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে অথবা তোমাকে বলতেও পারে। প্রথমে ব্ল্যাঙ্কসও থাকতে পারে, শেষেও ব্ল্যাঙ্কস থাকতে হবে, সেটা তোমাকে দেখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্লাস সো দ্যাট। এই সো দ্যাটটা কিন্তু একসাথে আরেকটা সো দ্যাট পড়বো, আমরা ভিন্ন অর্থে ব্যবহার করবো। আবার পুনরায় সাবজেক্ট আনবো। যদি এটা প্রেজেন্ট টেন্স হয়, আমি অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান অথবা মে নিয়ে আসবো এবং মূল ভার্ব বসবে। ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা we work hard so that, তাহলে আমাকে এখানে এটার সাথে রিলেটেড একটা সেন্টেন্স দিয়ে বাকি অংশটুকু ফিল আপ করতে হবে। আমরা একটু যদি দেখি, উই ওয়ার্ক হার্ড, আমরা অধিক পরিশ্রম করি। আমরা কেন অধিক পরিশ্রম করি? জীবনে উন্নতি করার জন্য, বেশি টাকা অর্জন করার জন্য, অনেক বেশি সম্মান অর্জন করার জন্য। অথবা তোমাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, উই ওয়ার্ক হার্ড, তোমরা কেন বেশি কাজ করে থাকো? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। তাহলে কি লিখবো? উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরবর্তী ভার্বটা আমি ক্যান অথবা মে দিয়ে করব। সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ। তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো, এটা সেন্টেন্সের সাথে যায় এমন একটা সেন্টেন্স দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা করে মার্ক থাকে। এক্ষেত্রে তুমি চাইলে শুধু আনসার লিখলে হয়, অথবা সেন্টেন্সটা ভালো হয় সেন্টেন্সটা লিখে তারপর বাকি কাজগুলো কমপ্লিট করা। আরেকটা রুলস হচ্ছে, যদি সাবজেক্ট প্লাস ফার্স্ট টেন্স হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, সো দ্যাট, আবার সাবজেক্ট পুনরায় কুড অথবা মাইড ইউজ করব। ফার্স্টের জন্য কুড অথবা মাইড, প্লাস হচ্ছে ভার্ব, মূল ভার্ব, প্রেজেন্ট ফর্ম অবশ্যই মূল ভার্ব, প্লাস হচ্ছে অবজেক্ট। ফর এক্সাম্পল হিসেবে উই অ্যাড ফুড, আমরা খাবার গ্রহণ করে থাকি। এটা সো দ্যাট হতে পারে, ইন অর্ডার দ্যাট হতে পারে, অথবা দ্যাট হতে পারে, যে কোনো একটা থাকলে। যেমন উই ইট ফর দ্যাট, আমরা খাবার খেয়ে থাকি। আমরা কেন খাবার খাই? শক্তি যোগানোর জন্য, বেঁচে থাকার জন্য। তাহলে কি? উই মে লিভ, আমরা যাতে বেঁচে থাকতে
পারি। তাহলে আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমাকে দেখতে হবে সেটা হচ্ছে টেন্স ফরম্যাট দেখতে হবে। সেকেন্ড হচ্ছে আমার সেন্টেন্সের প্রথম অংশ এবং পরের অংশটুকু কিভাবে টেন্স পরিবর্তন করতে হবে সেটা রুলসের উপর নির্ভর করবে। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমি নতুন করে ক্যান অথবা মে নিয়ে আসবো পরবর্তী সেন্টেন্সে, অথবা এটি যদি ফার্স্ট হয় কুড অথবা মাইট নিয়ে আসবো। আরেকটা রুলস পড়বো, তারপর বাকি রুলসগুলো পরবর্তী ক্লাসে পড়াবো। এই সো দ্যাটটা ছিল আমার একসাথে, যদি সোটা ড্যাশ 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 হিসেবে থাকে তখন কি করব? এটি সাধারণত কোরিলেটিভ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। সো দ্যাটটা এটার অর্থ হচ্ছে যাতে, এবং এটি যদি এই সো দ্যাটের মাধ্যমে যদি বা এতই যে, আমরা যাতে না বলে এটাকে এতই যে বলতে পারি। আমাকে এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সো দ্যাট দিয়ে আমাকে দুই ধরনের স্টেটমেন্ট বোঝাতে পারে, ভালো এবং মন্দ। যদি আমার ভালো দিক বোঝায় তখন আমি এখানে নট ব্যবহার করতে পারবো না, আর যদি মন্দ দিক বোঝায় তাহলে আমি এখানে নট ব্যবহার করবো বা কোনো একটা জিনিস নিয়ে আনবো। সো দ্যাটের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বলবে। তাহলে আমার মাঝখানে যে অংশটুকু থাকবে সেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে হবে। তারপর হচ্ছে দ্যাশ। এটার রুলস হচ্ছে আগেরটার মতো, যদি এটার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কি হবে? সাবজেক্ট প্রেজেন্ট হলে আমরা দ্যাটের পরের অংশটুকু ক্যান অথবা মে, আর এটা যদি ফার্স্ট হয় তাহলে আমি কুড অথবা মাইট নিয়ে আসবো। ফর এক্সাম্পল হিসেবে যদি বলি হি ইজ সো উইক, সোর পরে কিন্তু অ্যাডজেক্টিভই আছে, সো উইক দ্যাট